আজকে আমি ক্যাশবুক নিয়ে আলোচনা করব। ক্যাশবুক নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই বলে দিই যে বাংলাতে ক্যাশবুক নিয়ে কেউ আলোচনা আমার মনে হয় না যতদূর কমার্সে কেউ করেছে। বাসু দত্ত থেকে স্পেশালি, তো বাসু দত্ত থেকে আমি কিছু অঙ্ক তুলে ধরবো, চেষ্টা করব এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। আগে প্রথমে একটু কনসেপ্টটা বুঝে নিই যে কি বলতে চাইছে ক্যাশবুকে। ক্যাশবুক মানে হচ্ছে দ্য বুকস ইন উইচ অল দ্য ক্যাশ ট্রানজ্যাকশন আর রেকর্ডেড ইজ কল্ড ক্যাশবুক। যেসব ক্যাশ ট্রানজ্যাকশন আমাদের রেকর্ড হবে সেটাকে বলছি ক্যাশবুক। এখানে কোনো ক্রেডিট ট্রানজ্যাকশন হবে না, ক্রেডিট মানে এখানে ধার বলছে, এখানে কোনো ক্রেডিট ট্রানজ্যাকশন হবে না, অনলি ক্যাশ ট্রানজ্যাকশন হবে, সেটাকেই বলছি ক্যাশবুক। আমরা ক্যাশ অ্যাকাউন্ট খুলেছিলাম, কিন্তু আমরা লেজার করেছি যখন, তখন কি করেছিলাম, ক্যাশ অ্যাকাউন্ট খুলতাম, ক্যাশ বুক খুলতাম না। তো ওইখানে একটা কনফিউশন থাকে যে ক্যাশ অ্যাকাউন্ট না ক্যাশ বুক, তো এটা হবে ক্যাশ বুক। কেন বলতে গেলে ক্যাশ বুকটাকে ভাগ করছে 5 ভাগে। ক্যাশ বুকটাকে কি কি ভাগে ভাগ করছে? একটা যে সিঙ্গেল কলাম ক্যাশ বুক, একটা ডাবল কলাম ক্যাশ বুক, একটা ট্রিপল কলাম ক্যাশ বুক, একটা মাল্টি কলাম ক্যাশ বুক, একটা পেটি ক্যাশ বুক। তো তোমাদের সিলেবাসে যেটা আছে 11-এ বা অন্যান্য যেসব মানে এনএসসি, ওইউ, তারপর ইগনু, তারপর যেখানেই ক্যাশ বুক আছে সব একই ফর্মুলা। তো আপাতত 11-এর সিঙ্গেল কলাম, ডাবল কলাম এবং পেটি ক্যাশ বুকটা থাকে, ট্রিপল কলাম আর মাল্টি কলাম ক্যাশ বুকটা থাকে না। তো আমি সিঙ্গেল কলামটা অতটা আসে না প্রায়, বা স্বভাবত যখন ফাইনাল পরীক্ষা তোমাদের হয় তখন স্বভাবত তোমাদের ডাবল কলাম ক্যাশ বুকটা বেশিরভাগ আসে, পেটি ক্যাশ বুকটা আসার সম্ভাবনা আছে। তাহলে আমি আমার বাসু দত্ত বই থেকে একটা অঙ্ক, একটা নয় আপাতত এই ভিডিওতে একটা অঙ্ক চেষ্টা করবো করা, তারপরে আমি আরও যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করবে, তখন আমি আরেকটা নাহলে ভিডিও করা যাবে ক্যাশ বুক নিয়ে, মানে আরও 2-3টে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি অঙ্ক শুরু করছি। এক্সাম্পল দিই ক্যাশবুকটা কিভাবে আমরা করব সেটা তুমি একবার দেখে নাও। ক্যাশবুকটা কিভাবে করব দেখো, এখানে আমি একটা শুধু এক্সাম্পল দেখো, 6 নম্বরের 6 তারিখের এন্ট্রিটা দেখো। সরি, এখানে ডিসেম্বর হবে, এটা ডিসেম্বর হবে, সরি এখানে ডিসেম্বর হবে, ডিসেম্বর হবে। তো ডিসেম্বরে এগুলো সব ডিসেম্বর হবে, হ্যাঁ এগুলো ডিসেম্বর হবে। তো দেখো ডিসেম্বরের 6 তারিখে যে এন্ট্রিটা দেখো, পেড স্যালারি টু স্টাফ বাই চেক, তাহলে কত আছে? 15,600, 15,600 টাকা স্যালারি দিয়ে স্টাফদেরকে স্যালারি দিয়েছে, তাহলে পেড করেছে। তাহলে এটা জার্নাল এন্ট্রি কি হবে? স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। কিসের থ্রু দিচ্ছে? ব্যাংকে থ্রু দিচ্ছে টাকাটা। দেখো স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, দেখো যে জিনিসটা থাকবে মানে ক্যাশ বা ব্যাংক যেখানে থাকবে তার উল্টো এন্ট্রিটা আমরা সবসময় লিখবো। দেখো টু দিকে ব্যাংক আছে, তার মানে উপরে স্যালারি, তার মানে বাই দিকে হয়ে যাবে স্যালারি। দেখো 6 তারিখে আমি বাই দিকে স্যালারি লিখেছি। আবার ধরো এরকম হলো ব্যাংক টু স্যালারি, তখন কি হবে? ব্যাংক টু স্যালারিটা, তাহলে টু স্যালারি তখন এইখানে হয়ে যাবে। এখানে স্যালারি টু ব্যাংক আছে, তার মানে এটা উল্টো হয়ে যাচ্ছে। দেখো এখানে কিছু নেই, মানে এটা বাই সাইডে চলে আসবে, নিচে থাকবে টু। তার মানে ব্যাংকটা যদি উপরে থাকতো, স্যালারিটা যদি নিচে থাকতো, তাহলে কি হতো? তাহলে স্যালারিটা টু দিকে বসতো। ঠিক আছে, তাহলে এইটা কি হবে? বাই স্যালারি, মানে ব্যাংকের উল্টো দিকে আছে বাই স্যালারি হয়ে যাবে। এরকম ভাবে বাই স্যালারি হলো। তারপরে দেখো 4 নম্বর এন্ট্রি, সরি আগে বলে দিই, ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ এট ব্যাংক। ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ এট ব্যাংক সবসময় টু ব্যালেন্স বিটিতে বসে। টু ব্যালেন্স বিটি দেখো 2750 62400, দুটো বসে গেছে। তারপর বলেছে রিসিভ ফ্রম শিলা ক্যাশ 1200 টাকা অ্যান্ড চেক 3200 টাকা। তো শিলার কাছে ক্যাশ পাচ্ছে 1200 টাকা আর 3200 টাকা চেক পাচ্ছে। তো এটা মুছে দিতে আমি জাস্ট দেখালাম এক্সাম্পল। ঠিক আছে, তাহলে একবার শিলার কাছ থেকে কি পাচ্ছে? ক্যাশ পাচ্ছে, একবার চেক পাচ্ছে। তাহলে জার্নাল এন্ট্রিটা কি হবে বলো? জার্নাল এন্ট্রি কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, তাই তো, টু শিলা অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ ব্যাংক টু শিলা, তার মানে ক্যাশের নামও লিখতে পারবো না, ব্যাংকের নামও লিখতে পারবো না, যে নামটা ক্যাশ আর ব্যাংকের নামটা বাদ দিয়ে যেটা থাকবে সেটাই লিখবো। তাহলে টু শিলা থাকছে, তাহলে টু শিলাটা দেখো লিখলাম 1200 টাকা আর 3200 টাকা, ক্যাশে দিয়েছে একটা, একটা ব্যাংকে দিয়েছে, হয়েছে। তারপরে পেড স্যালারি টু স্টাফ, এটা আমি এখনই বুঝলাম, এই যে 15,600 ব্যাংকের থ্রুতে দিয়েছে। তারপর আবার কি উইথড্র ক্যাশ ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ, অফিস ইউজের জন্য টাকা তুলেছে। ঠিক আছে, তাহলে দেখো এটা কন্ট্রা এন্ট্রি হবে। কন্ট্রা এন্ট্রি কি? দেখো এখানে ক্যাশের নাম উল্লেখ আছে, ব্যাংকের নাম উল্লেখ আছে, তাহলে আমরা এটা কি করব? এখানে দুটো নামই একসঙ্গে লিখবো। কিভাবে লিখবো এবার দেখো, এখানে ক্যাশ টু ব্যাংক, তাহলে টু ব্যাংকটাকে লিখে দিই, টু ব্যাংক লিখে দিয়েছি। টু ব্যাংক লিখে পরে ক্যাশের ঘরে অ্যামাউন্টটা লিখবো, আর এখানে কি করব? বাই ক্যাশ বলে ব্যাংকের ঘরে অ্যামাউন্টটা লিখবো, মানে উল্টো হয়ে যাবে। আবার বলি, ক্যাশ টু ব্যাংক, তাহলে টু ব্যাংক আছে, টু ব্যাংকটা আমি লিখবো, এখানে লিখলাম, ব্যাংকের নাম করে ক্যাশের ঘর অ্যামাউন্টটা লিখবো, আর এখানে ক্যাশের নাম করে ব্যাংকের অ্যামাউন্টটা লিখবো। হয়েছে, জার্নাল এন্ট্রিটা বুঝলাম। ক্যাশ টু ব্যাংক, টু ব্যাংকের নিচে আছে, টুটা দিকে বসবে টু ব্যাংক,
ক্যাশটা ক্যাশের ঘরে বসে গেল, ক্যাশের এখানে ব্যাংকের অ্যামাউন্টটা বসে গেল, ঠিক আছে। তারপরে আছে ইন্টারেস্ট পেড বাই ব্যাংক অর ব্যালেন্স। হ্যাঁ, আমি সব থেকে বড় কথা লাস্টে কিছু শর্ট ট্রিক বলে দেবো, যেটা মানে খুব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে 90% কেসে কাজে লাগবে তোমাদের। একটা আমি জিনিস বলে দেবো যেটা ক্যাশ বুক করতে তোমাদের প্রচণ্ডভাবে ইজি হয়ে যাবে। ওই ফর্মুলাটা অনুযায়ী তোমাকে না ভাবতে হবে জার্নাল এন্ট্রি না কিছু, একদম ডাইরেক্ট বসাতে পারবে তুমি, ঠিক আছে। কিন্তু ওটা 90% কেসে অ্যাপ্লিকেবল, 10% কেসে নয়। কিন্তু এখানে বলেছে 12 তারিখে ইন্টারেস্ট পেড বাই ব্যাংক অন ব্যালেন্স। ইন্টারেস্ট পেড বাই ব্যাংক মানে ব্যাংক এখানে ইন্টারেস্ট দিচ্ছে, তার মানে জার্নাল এন্ট্রিটা কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অ্যাকাউন্ট লিখে দিয়েছি। হ্যাঁ, কন্ট্রা যখনই করবো তখনই এলএফ এর ঘরে সি লিখে দেবো। এলএফ বলতে লেজার ফোলিও, ভিএন বলতে হচ্ছে ভাউচার নাম্বার। তাহলে একবার সবটা এখানে ডেট পার্টিকুলার ভিএন এলএফ ক্যাশ ব্যাংক, ডেট পার্টিকুলার ভিএন এলএফ ক্যাশ ব্যাংক, উপরে ডেবিট ক্রেডিট, উপরে ক্যাশ বুক লেখা। তাহলে ইন্টারেস্টটা লিখে দিলাম, 12 তারিখেটা হয়ে গেল। তারপর বলেছে পারচেজ ফার্নিচার ইন ক্যাশ, ফার্নিচার কিনছে ক্যাশে, তাহলে ফার্নিচার বাই ফার্নিচার হয়ে গেল 16,500। তাহলে এন্টিটি কি হবে, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে কি হবে বাই ফার্নিচার হয়ে গেল। পেড লিমটন অ্যান্ড কোম্পানি বাই চেক, লিমটন অ্যান্ড কোম্পানিকে চেকে পেমেন্ট করছে, তাহলে চেকে পেমেন্ট করছে মানে ব্যাংকের থ্রুতে পেমেন্ট করছে, লিখে দিলাম, হয়ে গেল। তারপরে কি করছে, প্রপারেটর উইথড্র ফর অফিস ইউজ ফর হিজ পার্সোনাল ফ্রম অফিস ক্যাশ ফর হিজ পার্সোনাল ইউজ, পার্সোনাল ইউজের জন্য ও কিছু অফিস ক্যাশ থেকে টাকা তুলেছে। তাহলে সবসময় পার্সোনাল অ্যাকাউন্টে সবসময় মাথায় রাখবে ড্রয়িংস অ্যাকাউন্ট হয়। পার্সোনাল ইউজের জন্য সবসময়, পার্সোনাল বা প্রাইভেট ইউজের জন্য সবসময় ড্রয়িংস অ্যাকাউন্ট হয়, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তার মানে এখানে ক্যাশের উল্টো দিকে কি আছে, ড্রয়িংস, তাহলে বাই ড্রয়িংস হয়ে যাবে, ক্যাশের নাম তো লিখতে পারবো না, তাহলে বাই ড্রয়িংস হয়ে গেল 1600 টাকা হয়েছে। তারপরে হচ্ছে সোল গুডস টু মানব ফর ক্যাশ, মানবকে জিনিসপত্র বিক্রি করছে ক্যাশে, তাহলে জার্নাল এন্ট্রি হবে কি হবে, ক্যাশ টু সেলস অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। তাহলে ক্যাশের নাম লিখতে পারবো না, কার নাম লিখবো, সেলস এর নাম লিখবো, তাহলে টু সেলস অ্যাকাউন্ট হয়ে গেল, ঠিক আছে। লাস্ট এন্ট্রি ডিপোজিটেড অফিস ক্যাশ ইনটু ব্যাংক, তাহলে কি হবে এন্ট্রিটা, কে পাচ্ছে টাকা এখানে, ব্যাংক পাচ্ছে আর আমার কোম্পানি থেকে যাচ্ছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 21,200 21,200, তাহলে এটাও কন্ট্রা এন্ট্রি হবে। যেখানে ব্যাংক আর ক্যাশের উল্লেখ থাকবে একসঙ্গে সেখানে কন্ট্রা এন্ট্রি হবে, ঠিক আছে। ডিপোজিট আর উইথড্র এই দুটো কেসেই কন্ট্রা এন্ট্রি হয়, ডিপোজিটেড ইনটু ব্যাংক আর উইথড্র ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ। অফিস ইউজ থাকলে কিন্তু কন্ট্রা হবে, পার্সোনাল ইউজ থাকলে শুধু এই এন্ট্রিটা হবে কিন্তু, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, বা যদি ব্যাংক থেকে দেবে তাহলে ব্যাংক, পার্সোনাল ইউজ থাকলে বা প্রাইভেট ইউজ থাকলে। তারপরে অফিস ইউজ থাকলে কিন্তু সবসময় হবে কিন্তু ক্যাশ টু ব্যাংক, এটা মাথায় রাখবে, ঠিক আছে। লাস্ট এন্ট্রি এখানে কন্ট্রা এন্ট্রি দিলে ব্যাংক টু ক্যাশ, তাহলে টু ক্যাশ বলে দেখো ব্যাংকের ঘরে অ্যামাউন্ট লিখলাম, টু ক্যাশ ব্যাংক টু ক্যাশ, টু ক্যাশ লিখে ব্যাংকের ঘরে অ্যামাউন্ট লিখলাম, আবার বাই ব্যাংক বলে ক্যাশের ঘরে অ্যামাউন্টটা লিখলাম, ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা ব্যালেন্স করব, ব্যালেন্স করে নিয়েছি, যে দিকটা বড় সেই দিকটা লিখবো, সেই দিকটা কোন দিকটা বড় হচ্ছে, এই দিকটা বড়, দেখো 40,650 হচ্ছে, ঠিক আছে, আর এই সাইডটা 88,000 হচ্ছে, 40,650 88,000। এবার এই টোটালটা এই 1 2 3 এটা টোটাল করে এটা থেকে মাইনাস করে বেরোচ্ছে ব্যালেন্সিং ফিগার 1350, এইটা থেকে এই তিনটে মাইনাস করে ব্যালেন্সিং ফিগার বেরোচ্ছে 39600। এটা কি বলে লিখছি, বাই ব্যালেন্স সিডি, বাই ব্যালেন্স সিডি বলে লাস্ট ডেট, যেই মাসে করব সেই মাসের লাস্ট ডেট হবে এটা, এখানে 20 তারিখে শেষ হলো, এখানে 31 তারিখই হবে, ঠিক আছে। এই মাসের লাস্ট ডেটটা হবে এবং এই মাসের লাস্ট ডেট সিডি হলো, পরে এটা ঘুরে চলে আসবে প্রথম মাস, যেই মাসের অঙ্ক করছি তার পরের মাসের প্রথম তারিখ হচ্ছে টু ব্যালেন্স বিডি বলে 1350 আর 39,600 টাকা আমি লিখে দিলাম এইখানে নিচে, এটাকে ব্যালেন্স করা হয়ে গেল, অঙ্কটা এখানে আমি শেষ করে দিলাম। আর কিছু শর্ট ট্রিক তোমাদেরকে বলে দিচ্ছি, যেই শর্ট ট্রিকটা তোমাদের প্রচন্ডভাবে কাজে আসবে ক্যাশ বুক করতে গেলে। কি শর্ট ট্রিকটা হচ্ছে, তোমাকে না ভাবতে হবে জার্নাল, না ভাবতে হবে লেজার, যে কি এলো কি গেল, কে দিল ক্যাশ দিল, কে স্যালারি দিল, কে কমিশন দিল, এসব ভাবতে হবে না। শুধু একটা কথাই মাথায় রাখবে, রিসিভড আর সেলসের পরে যা থাকবে, রিসিভড আর সেলস যখন এই নামটা থাকবে, রিসিভের পরে যা থাকবে যেটা থাকবে সেটা হয়ে যাবে ডেবিট সাইডে, আর পারচেজ
পারচেজ আর পেড, পারচেজ আর পেডের পর যা থাকবে সব হয়ে যাবে কি ক্রেডিট সাইডে। পারচেজ আর পেড ক্রেডিট সাইডে, রিসিভ ভার্সেস ডেবিট সাইডে, এটা শর্ট ট্রিক। আর একটা জিনিস মাথায় রাখতে পারো যে টাকা যদি দেখো যে টাকা কমছে, যেমন কি পেড স্যালারি ধরো টাকা কমছে, তাহলে টাকা কমছে মানে আমার এই দিকে আসবে, আর টাকাটা বাড়লে এই দিকে যাবে, ঠিক আছে? এটা মাথায় রাখাচ্ছে, এইটা আমার মনে হয় বেশি সোজা। রিসিভ আর সেলস সবসময় ডেবিট, পারচেজ আর পেড সবসময় ক্রেডিট, মানে সবসময় না, বেশিরভাগ ক্ষেত্রে 90% কেসে এটা হয়ে থাকে, ঠিক আছে? এবার ক্যাশবুক বলতে গেলে এইটা আরো তোমাদের অঙ্ক করতে করতে বুঝবে, একটা অঙ্ক করতে বুঝতে পারবে না ক্যাশবুক ভালো করে, তাহলে আরো যখন আমি পার্ট 1, এটা পার্ট 1 বেরোলো, পার্ট 2 পার্ট 3 যখন হবে তখন তোমরা চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সাবস্ক্রাইব করে তাহলে কি হবে তোমরা জানতে পারবে যে কখন ভিডিও আসছে, কখন কি হচ্ছে না হচ্ছে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।